বিরতির পর ফিরে এলাম। বাজেট ভ্যাকসিন প্রয়োগের দরকার কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু যেটা ভারতীয় জনতা পার্টি বলতে চাইছে, এটা ঘটনা যে ভারতবর্ষের রাজনীতির প্যারাডাইম অনেক দিন আগে শিফট করে গেছে। আগে বিখ্যাত পলিটিক্যাল যিনি অ্যানালিস্ট রজনী কোঠারি বলতেন কংগ্রেস সিস্টেম অফ ইন্ডিয়া, এখন সেটা ভারতীয় জনতা পার্টি সিস্টেম অফ ইন্ডিয়া। ফলে তার বাজেটের একটা প্রত্যক্ষ রিফ্লেকশনটাই পড়বে, এটা খুব অস্বাভাবিক নয়, এবং সেটাকে বিজেপি যে ডিফেন্ডও করতে চাইছে তা নয়। কিন্তু কতগুলো জায়গা বোঝার আছে যে কাকে আগামী দিনে একটু কৃচ্ছ সাধনের মধ্যে দিয়ে আরও বেশি কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে, সেটা কিন্তু বিলক্ষণ। এটা তো প্রথমেই হচ্ছে পেট্রোল ডিজেলের উপর সেস বসানো, কৃষি ক্ষেত্রে কৃষির ডেভেলপমেন্টের জন্য সেস, এটা 135 কোটি মানুষের উপরই প্রযোজ্য। কেন তেল পেট্রোল ডিজেলের উপর নির্ভরশীল সবার যে গাড়ির জন্য তা নয়, যে পণ্যটা সে খাবে সেটাও তো গাড়িতে করেই ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রান্সপোর্টেশনস হয়, অর্থাৎ দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এইভাবে যে ভারত তৈরি হচ্ছে, এটাকে রাজা বলছে যে প্রো ক্যাপিটালিস্টিক। রাজারকেই আমি প্রথমে বলবো, বলো। হ্যাঁ, আমরা তো এই কথাটা আগেই বারংবার করে এই কথাটাই বলছি, যেটা আমরা বারবার করে বলেছি, কোভিড পরবর্তী পরিস্থিতিতে মানুষের হাতে লিকুইড ক্যাশ নেই। একদম প্রান্তিক মানুষদের কাছে, নিম্ন মধ্যবিত্তের কাছে, যে এককালীন 10,000 টাকা পরবর্তীকালে মাসিক 7,500 টাকা করে পৌঁছে দেওয়ার যেখানে প্রয়োজন, সেইখানে আমরা দেখলাম যে অ্যাসেট পৌঁছে যাচ্ছে, শিফট হয়ে যাচ্ছে কাদের হাতে? কাজরিয়া, বাজরিয়া, কানরিয়া, আদানি, আম্বানি, এদের হাতে। ঠিক এই জায়গাটা থেকে আমাদের আপত্তির মূল কথা, একেবারে স্পষ্ট কথা, ঠিক এই জায়গাটা থেকে। আপনি ভাবুন, বিমা ক্ষেত্রে 70% বিদেশি বিনিয়োগ। কেন ইমাজিন, প্রতিরক্ষা যারা সকাল সন্ধ্যা আমাদের দেশপ্রেমের পাঠ দেয়, সে প্রতিরক্ষার মতন গুরুত্বপূর্ণ গোপনীয় ক্ষেত্রে 72% এফডিআই কোন জায়গায় চলে যাচ্ছে? ঠিক এই জায়গাটা থেকে আমাদের মূল আপত্তির জায়গা। পেট্রোল ডিজেলের উপর সেস, আমি এখানে তৃণমূলের মুখপাত্র আছেন, আমি এটা বলবো, ভাই এটা বিরোধী আমরাও, কিন্তু তোমাদের মুখে এই কথাটা মানায় না। অ্যারাউন্ড 31 থেকে 32% সেস এই স্টেট গভর্নমেন্ট বসাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, সেস থেকে যে টাকাটা আসলো, সে টাকাটা গেল কোথায়? টাকাটা আসলো তো, সে টাকাটা তাহলে মানুষের হাতে পৌঁছে দাও তুমি। লিকুইড ক্যাশের যখন প্রয়োজন, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা তো করছে না সরকার। সরকার যেটা করতে চাইছে, যে পুঁজি কেন্দ্রীভূত থাকবে একটা বিশেষ শ্রেণীর হাতে। মার খাবে কে? আপনি, আমরা যারা প্যানেলে বসে আছি তারা। মার খাবে কে? নিম্ন মধ্যবিত্ত। মার খাবে কে? নিম্নবিত্ত। মার খাবে কে? প্রান্তিক মানুষরা। ঠিক এই জায়গাটা, এই অভিমুখেই তো এদের চলা। তার বিরুদ্ধে আমাদের কথা বলা। আমাদের নেতা রাহুল গান্ধী আজকে স্পষ্ট বলেছেন, যেখানে মানুষের হাতে লিকুইড ক্যাশ পৌঁছে দেওয়ার কথা, সেখানে দেশের অ্যাসেট পৌঁছে যাচ্ছে কাদের হাতে? একটা শ্রেণীর, আবার বলছি, একটা পার্টিকুলার ক্লাস অফ বিজনেসম্যানদের হাতে, বৃহত্তম পুঁজির হাতে পৌঁছে যাচ্ছে, যারা ক্ষমতার বৃত্তের চারপাশে বসে থাকেন। ঠিক এই জায়গাটা থেকে আমি এই কথাটা বললাম। ডাক্তার কর। হ্যাঁ, একটু আগে কথা হলো সবকে সাথ সবকা বিকাশ। তাহলে আমরা যখন স্বাস্থ্যক্ষেত্রেই দেখছি যে পাবলিক সেক্টরের যে সমস্ত হসপিটালস আর প্রাইভেট সেক্টর হসপিটাল, দুজনে মিলেমিশে কিন্তু কাজ করতে হচ্ছে এই কোভিডে। মনে রাখবেন, প্রাইভেট সেক্টর খুব বড় একটা রোল প্লে করেছে, তারা অচ্ছুত নয় এবং তাদেরকে দেশের প্রয়োজনে কাজে লাগাতে হবে। তাই এটা একটা বড় কথা। সবসময় একটা প্রাইভেট সেক্টর নিয়ে একটা অচ্ছুত ব্যবহার, এটা একদমই অ্যাকসেপ্টেড নয়, কারণ তারাও দেশের ইকোনমিতে, দেশের গ্রোথে অবশ্যই কন্ট্রিবিউট করে। তাই আমার মনে হয় না আমার যারা বিরোধীরা এখানে বসে আছেন যা বলছে সবকটা সঠিক, এবং এর গ্রোথও দরকার। দু নম্বর বলি যে আগে ব্যাংকিং সিস্টেমেও তো প্রাইভেট প্লেয়ার্স ছিল, অসুবিধা কি ছিল? তাদেরও তো গ্রোথ হতো, তারাও তো পশ্চিমবঙ্গকে আরও এনরিচ করতো। এরকম অনেক ব্যাংকার্স কিন্তু পশ্চিমবঙ্গ থেকেই তৈরি হয়েছিল, কিন্তু তাদেরকে সব বিলুপ্তির পথে নিয়ে যাওয়া হলো ইউপিএ গভর্নমেন্ট এবং তার আগে যারা ছিলেন তাদের মাধ্যমে। তাই আমার মনে হয় ইউপিএ গভর্নমেন্ট না, ইউপিএর আগে যারা ছিল, কংগ্রেস আমলে যারা ছিল, হ্যাঁ,
যত ব্যাংকার ছিল কলকাতাতে, না সেটা পশ্চিমবঙ্গে, ইউপিএ গভর্নমেন্ট ইউপিএ না, ইউপিএর আগে বলছি, দিদি UPA আপনি আগে। অত্যন্ত প্রাজ্ঞ একজন, না, UPA আপনি দয়া করে নাগপুরের ভাষায় কথা বলবেন না, UPA government না, আপনি তার দয়া আগে, করে তার নাগপুরের আগে, ভাষায় তার কথা আগে। বলবেন না। নাগপুর তো আমি- দেশের অংশ। না না না, আমি নাগপুর। নিজের মিস্টেক বলে দিয়েছি, ইউপিএ গভর্নমেন্টের আগে বলেছি। হ্যাঁ, ইন্দিরা গান্ধীর সময় হ্যাঁ, ব্যাংক ভালো। জাতীয়করণ হ্যাঁ, হয়েছিল। হ্যাঁ। হয়েছে তো যখন- ব্যাংক জাতীয়করণ। তো তখন তো অনেক আমাদের যেখানে এখানে ব্যাংক ছিল গর্ব সেগুলো করি তো- আমরা তার জন্য। সেগুলো তো চলে গেল, পশ্চিমবঙ্গের আলাদা করে তো কোনো এন্টিটি রইলো না। না জাতীয়করণ হয়ে কার হাতে হ্যাঁ, গেল? জাতীয়করণ হয়ে গেল এবং সেগুলো আবার ইন্টিগ্রেটেড হয়ে গেল। না, সেটা কে ইন্টিগ্রেট আপনারা করলেন? না না, আপনারা আমরা তো বলে না। জাতীয়করণ করেছি। তোমাকে তো আম- সাস্টেনেবল থাকতে হবে। আমরা তো জাতীয়করণ করেছি। সাস্টেনেবিলিটির জন্যই তো ইন্টিগ্রেশন গুলো মানুষের হয়। গচ্ছিত টাকার সুরক্ষা, প্রতিদিনের মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল না, না, করে জমানো টাকার সুরক্ষা তো সুরক্ষার national- গ্যারান্টি। ব্যাংককে তো সুরক্ষা দিতেই হবে, সে প্রাইভেট ব্যাংকেও দিতে হবে। কোনো একটা অসম্ভব একটা ক্রাইসিস হলো সেটা আলাদা কথা, প্রাইভেট ব্যাংকেও তো সুরক্ষা কি দিতে দেখলাম হবে। ইয়েস ব্যাংকের ক্ষেত্রে? তাহলে সেটা তো সেটা বলুন। অসম্ভব সিচুয়েশন, সেটা দেখলাম? ট্যাকল করতে হবে। অসম্ভব সিচুয়েশন পারলো না তো আপনার সরকার। পারবে না পারলো এরকম না। কে বললো? পারলো না, না পারবে না, এটা কে বললো? পারলে পাড়ার পারলো দিকে না, চোখের সামনে পাড়ার দিকে দেখলাম। এগোতেই হবে, এগোতেই হবে। 2008 সময় দিতে হবে, আপনাকে সময় একটা দিতে কথা হবে। বলছি দিদি, 2008 সারা বিশ্বের চরম আর্থিক মন্দায় দাঁড়িয়েও ভারতবর্ষের অর্থনীতিতে তার আঁচটুকু পড়লো না, না প্রাইভেট সেক্টরে না গভর্নমেন্ট সেক্টরে। আপনারা পারলেন না কেন? এই উত্তরটা দিন। কোভিড প্যান্ডেমিকে তার আগে থেকে তো, তার আগেই তো, কোভিডের আগে, দিদি কোভিডের আগেই তো জিডিপি পড়ে গেছে। আপনি এক্ষুনি বললেন বভারম্যে লঘুক্রিয়া, আমি বলবো বভারম্য নিশ্চয়ই, কারণ এই যে একটা পরিবেশ প্যান্ডেমিক, এটা তো কোনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আগে এটা ফেস করেনি। এটা কোভিডের খুব আগের অভিনব। কথা বলুন। এটা খুব অভিনব একটা আনঅর্গানাইজড situation। সেক্টর ধ্বংস হয়ে গেল নোটবন্দির ফলে। এমনকি বলুন। এবার ইএসআই কন্ট্রাকচুয়াল লেবারের জন্য এক্সপ্যানশন হচ্ছে, তার মানে দিদি কন্ট্রাকচুয়াল লেবারে দিদি সেই জায়গায় দাঁড়িয়ে 100 দিনের কাজের বরাদ্দ 75% হ্রাস করছে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে ভাবুন, আগেই উত্তর দিয়েছি যে কোনো এটা শ্রমিক আমরা- থাকবে না। না না, দিনমজুর থাকবে না। না না, শুধু ভুল থাকবে করছো। আদানি না, 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 আম্বানির, আর কেউ থাকবে না দেশে। এমএসএমই ডেভেলপমেন্টের একটা বিরাট এখানে সুযোগ আছে, কারণ এমএসএমই এর ক্রাইটেরিয়াও পাল্টে গেছে, কাট অফ পাল্টে গেছে, তাই এমএসএমই ডেভেলপ করতেই হবে। এখন যখন আমাদের এখানে শিল্প নেই, এমএসএমই ইজ এ গুড সোর্স অফ 100 দিনের কাজের বরাদ্দ কেন কমালো? আপনি যদি সবিনয়ে এই প্রশ্নটা করতে চাই, 100 দিনের কাজের বরাদ্দ 1 নয় 2 নয় 75% বরাদ্দ কমানো হলো। 8400 কোটি টাকা থেকে 2400। ইনফ্রাস্ট্রাকচার ভাবা যায় অনির্বাণ বাবু, আপনিও তো অর্থনীতি নিয়ে ঘাটেন, আপনি যদি বলেন এই বিষয়ে কিছু। অনেক দূরদর্শিতার পরিলক্ষিত হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেটা তো করতেই হবে। এই দূরদর্শিতার দিকে এগোবার জন্য অনেক মনে হয় অনেককে মানুষকে অনেক ক্ষয় এবং হচ্ছে পঞ্চত্ব প্রাপ্তির দিকেও এগোতে হতে পারে বলে মনে হচ্ছে, কারণ অনেকে দেখতে পাচ্ছি চোখের সামনে আর কত পেরিশ মানুষ হচ্ছে, মরলে মানে পরে এটাকে আপনি মনে করেন না? বড্ড বেশি মানুষ আমাদের গেছে। আচ্ছা ঠিক আছে, বানের ঠিক জলে আছে। ভেসে। আচ্ছা, অশোক আমি আসছি, আমি ডাক্তার কর, আপনি ভাবুন আমরা যারা অ্যাডভান্স ইন সোসাইটি, মানে ধরুন ডাক্তার বাবু আপনি একজন অ্যাডভান্স ইন সোসাইটি, আপনি এরকম উদাহরণ প্রচুর হচ্ছে প্যান্ডামিক সিচুয়েশনসে আপনি দেখেছেন বহু মানুষের কাজ গেছে। আমি অর্গানাইজ সেক্টরের কথাই বলছি, কোনো রকম কিন্তু রিলিফ প্যাকেজ নেই পৃথিবীর। খাদ্য সরবরাহ হয়েছিল, পথ্য তো দেওয়া হয়েছিল। আজকে ভারতবর্ষে মানুষ না খেতে পেয়ে মারা যায়নি এই জন্যই কৃষকদের জন্য, একটা কৃষকদের জন্য না, একটা সেই কৃষকদের আজকে মারছেন আপনারা। না না, একটা সবসময় একটা পরিষেবা দেওয়া হচ্ছিল, সেটা খাদ্য নিয়ে, ফুড, ওয়ান নেশন ওয়ান রেশন, তাই জন্যই তো বলা হয়েছে। তাই এইগুলো তো সবই সাধারণ মানুষের জন্য, এগুলো তো ক্যাপিটালিস্ট আম্বানি আদবানি এর জন্য তো নয়, আদানির জন্য নয়। তাই এটা বুঝতে হবে, বিরোধীরা যে কথা বলছে সে কথা ঠিক নয়, সমস্ত রকম লোকের জন্যই আমাদের মাননীয় সুপ্রিয় প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন। হ্যাঁ বলো। এই বাজেটে একটা দিক ভীষণভাবে আছে, সামাজিক সুরক্ষার বিষয়টা এবং কৃষির বিষয়টার ক্ষেত্রে এই যে সেচ বসিয়ে কৃষির ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে। ভারতবর্ষের অনেক কৃষকের সেই মানে রয়েছে, কিন্তু আমি যেটা আশঙ্কা করছি যে মধ্যবিত্তের জীবনযাত্রার মান কিন্তু পড়তে চলেছে এই যে এখন একটা পরিস্থিতি। এবং বলছেন প্রধানমন্ত্রী তার ভাষণে এটা বলেছেন যে 2021-এর এই বাজেট একটা নতুন শতাব্দীর বাজেট এবং হচ্ছে অবশ্যই প্যান্ডামিক সিচুয়েশনসের পর এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে। জব লস প্রচণ্ড পরিমাণে হয়েছে, বিশেষ কিছু কিছু সেক্টরগুলো মারাত্মক, ট্যুরিজম থেকে শুরু করে হোটেল, সেখানে খুব এরকম। কিন্তু কোনো রকম কি মনে হলো যে এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা সামাজিক সুরক্ষা বা এরকম একটা পরিস্থিতি থেকে বার করার জন্য তাদের জন্য কিছু ইম্পেটাস, যেটা
গণহারে যেটা বলা হচ্ছে সবার হাতে টাকা দেওয়া, সেটা অবশ্য ছবিটা অস্পষ্ট, সেখানে আবার সেগমেন্টেশনস আছে। আমাদের দেশে বিপিএলগুলো তৈরি করা হয়, এই বিপিএলগুলোর ক্ষেত্রে আবার দেখা যায় অনেকে বিপিএলের কার্ড নিয়ে এসে ওর তার টাকাটা নিয়ে নিয়েছে, বুড়ি বুড়ি উদাহরণ, সে অশোকরা যাই বলুক না কেন। এই জায়গাটা থেকে তোমার কি মনে হয়েছে? আমার কিন্তু আশঙ্কা এই জায়গাটা যে মিডল ক্লাসের জীবনযাপনের উপর প্রভাব পড়তে চলেছে। সবার হাতে কাজ চাই, সবার পেটে ভাত চাই, তৃণমূল কংগ্রেস তো এই কথাই বলে এসছে, শুধু দল প্রতিষ্ঠা হওয়ার আগে থেকে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনে নেত্রী হিসেবে বা কর্মী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর থেকেই। সবার হাতে টাকা নেই কে বলছে? মধুচন্দ্রাদিকে আমি হ্যাঁ বা নায়ে খালি উত্তর দিতে বলবো, তারপর আমি আমার বাকি বক্তব্যটুকু বলবো, আপনাদের বলার সময় বলিনি। মধুচন্দ্রাদি 15 লক্ষ টাকা পেয়েছিলেন তো, নিদেন পক্ষে 15 টাকা? আমি জানি উত্তরটা না। সার্বিকভাবে এই বাজেট আমি প্রথমেই বলেছি, এই বাজেটে নিম্নবিত্ত মানুষের জন্য যেমন কোনো ঠিকানা নেই, মধ্যবিত্তের জন্য কোনো আশা নেই, নেই কোনো বিনিয়োগকারী উচ্চবিত্তদের জন্য দিশা। সার্বিকভাবে ছন্দবদ্ধতার বাইরে এসে বাস্তব রুক্ষ মাটিতে দাঁড়িয়ে এই বাজেটে আমরা বারবার বলছি, এই বাজেটে সুনির্দিষ্ট কোনো দিশা নেই। আমি 4টে প্রশ্ন করছি, ক্যাটাগরিক্যালি এখানে সময় এনাফ রয়েছে আমাদের হাতে, 4টে প্রশ্নের উত্তর যদি দিতে পারেন। একটা পয়েন্টার আছে, উচ্চবিত্ত বা হচ্ছে এই যেগুলো হচ্ছে আইপিও ছাড়ছে, এলআইসি, কোথাও হচ্ছে একটা শেয়ার বাজার কিন্তু আছে বেশ চাঙ্গা হয়েছে, একটা মানুষের ওইদিকে একটা প্রবণতা ওইদিকে নিয়ে যাওয়ার দিকে, সেটা তো একটা দিক হিসাবে উঠে আসছে, এবং এটা বিজেপি চায়, লুকাচ্ছে না তারা কিন্তু। না, এইটা কোনো শিল্প স্থাপনের মডেলই নয়। আপনারা যদি নেহেরু মডেল দেখেন বা যে সময়গুলো ভারতবর্ষে হেভি ইন্ডাস্ট্রি, ইভেন মিসেস গান্ধীর সময়ও, রাজীব গান্ধীর সময়ও, একথা তো স্বীকার করতেই হবে, ইভেন বাজপেয়ী আমলেও বেশ কিছু শিল্প স্থাপন হয়েছে, এটা স্বীকার করতে হবে। আমরা যদি শিল্প স্থাপনের মডেলটা দেখি, আমরা দেখবো ভারতবর্ষের শিল্প স্থাপনটা কখনোই ওই অলিগার্কি মডেল নয়, যে একটা গোষ্ঠী শিল্প স্থাপন করবে সারা দেশে, এ তো কোনো মনসবদারি পাট্টাদারি সিস্টেম নয়। শিল্প স্থাপন আমরা চাই অবাধ পরিবেশে হোক, অবাধ প্রতিযোগিতা থাকুক বাজারে, তার মধ্যে তার পুঁজির প্রতিযোগিতা থাকবে, তার বাকি সমস্ত যে সংগঠনের সেই প্রতিযোগিতা থাকবে, তার মধ্যে দিয়ে শিল্প স্থাপন একটা শিল্প বান্ধব পরিবেশে হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চান। আমি ক্ষুদ্র জায়গা থেকে বৃহৎ জায়গায় এসে একটা কথা বলছি, আমি ক্যাটাগরিক্যালি 4টে প্রশ্ন করছিলাম, যে সত্যিই তো এই বাজেট এত ভালো, শুধুমাত্র ভারতে এশিয়ায় কেন, সৌরজগতের মধ্যে নেপচুন প্লুটো থেকে আমি শুনছি এলিয়ানরা মেসেজ পাঠাচ্ছে যে এই বাজেট সবচাইতে ভালো, এবং এইরকম শ্রেষ্ঠ এবং অভিনব বাজেট ভারতবর্ষ আগে কখনো দেখেনি। এই বাজেটে আমি তাই চাইবো যে এই বাজেটের ভালো দিকগুলোর মধ্যে একটু আলোকপাত করি না, আমরা কেন করব না? আমরা তো চাই দেশের ভালো হোক, জাতি এগিয়ে যাক। সত্যিই তো অশোকদা যে কথা বলছেন খুব ন্যায্য এবং তথ্যনিষ্ঠ কথা বলেছেন। প্রতিরক্ষা ক্ষেত্র ভারতবর্ষের অত্যন্ত সংবেদনশীল একটা বিষয়, সেইখানে যদি এইভাবে বিদেশি বিনিয়োগ আসে, সেইটা কি উদ্দেশ্যে আসছে? তাহলে কি ভারতবর্ষের প্রতিরক্ষা ব্যবস্থাটাকে, প্রতিরক্ষা সিস্টেমটাকে আমরা অন্য কোনো দেশের হাতে তুলে দিতে চাইছি, নাকি অন্য কোনো বিদেশি বিনিয়োগকারী সংস্থার হাতে আমরা পাল্লা ধরে বেঁচে দিতে চাইছি আমাদের প্রতিরক্ষা সিস্টেমটাকে, প্রতিরক্ষা ব্যবস্থাটাকে? এই প্রশ্নের উত্তর আমি পাবো আশা করছি। 2, বাংলার জন্য এত দরদ, আমরা বাজেট বক্তৃতায় শুনলাম রবীন্দ্রনাথের 2বার কবিতা কোট করা হলো, ভারত অস্ট্রেলিয়া ম্যাচের একটা মেনশনিং করা হলো, আমি সকালবেলা শুনছিলাম। কিন্তু বাংলার জন্য এত দরদের পরেও আমি যতটুকু সামান্য আইন জানি, সামান্য সংবিধান জানি, যে কোনো দুর্যোগের পর পরবর্তী অর্থ বছরের সাধারণ বাজেটেও, অনির্বাণবাবু বলছিলেন সাধারণ বাজেটের কথা, নিঃসন্দেহে সাধারণ বাজেটেও যদি সরকার আন্তরিক হয়, যদি প্রশাসন আন্তরিক হয়, ট্রেজারি অর্থ দপ্তর, ফিনান্স ডিপার্টমেন্ট আন্তরিক হয়, তারা নতুন স্পেশাল প্যাকেজ করতেই পারে। বাংলার জন্য স্পেশাল প্যাকেজ তো দূর, স্পেশাল একটা ওয়ার্ড আমরা বাংলায় শুনেছি, হয়তো আমি মিস করে গেছি, আমার আবার এয়ারটেলের কানেকশন তো, জিও কানেকশন নেই, ফলে হয়তো আমি মিস করে গেলে আমি চাইবো মধুচন্দ্রা দিয়ে এটা বলে দেবেন যে কোন স্পেশাল প্যাকেজ বাংলা এই বাজেট থেকে পেলো। আমি আবার বলছি, স্পেশাল প্যাকেজ 675 কিলোমিটার রাস্তা তৈরি হবে আমরা জানি, কিন্তু সেটা কেরালাতেও তৈরি হবে বলে আমরা শুনেছি। বাংলার জন্য স্পেশাল প্যাকেজ এই সরকার কি দিল? এত বাংলা দরদি সরকার, রবীন্দ্র প্রেমী নরেন্দ্র মোদী, প্রায় রবীন্দ্রনাথের মতো সেজে যাচ্ছেন, লোকে বলছে খগেন্দ্রনাথ। যাই হোক, আমি সিরিয়াস নোটে বলছি যে বাংলার জন্য স্পেশাল প্যাকেজের জায়গাটা, বা বাংলার জন্য আমফান পরবর্তী সময়, আমি দায়িত্ব নিয়ে বলছি, দক্ষিণ পূর্ব এশিয়া সারা পৃথিবীতে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি করোনা, কোভিড-19 এবং আমফান 2 হাতে এই জোড়া সংকটকে মোকাবিলা করে বাংলাকে দুর্গের মতো করে রক্ষা করেছেন, মায়ের মতো আগলে রেখেছেন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যেখানে কোভিড মোকাবিলা, আমফান মোকাবিলা সার্বিকভাবে কি খরচা হয়েছে তা জানেন আপনারা। আমাদের রাজ্যের সম্মানীয় অর্থমন্ত্রী, আমাদের দলের বরিষ্ঠ নেতা অমিত মিত্র আজকে ইতিমধ্যেই প্রেস কনফারেন্স করে জানিয়েছেন। ফলে এই খরচার পরে কেন্দ্রীয় সরকার শুধুমাত্র 279 কোটি টাকা দিয়েছে কোভিড মোকাবিলার ক্ষেত্রে বাংলাকে। ফলে বাংলার এই প্রাপ্য টাকায়, বাংলার এই ন্যায্য অধিকারের প্রশ্নে এইখানে কেন্দ্রীয় সরকারের অর্থ সাধারণ বাজেটে কি দিশা এলো আমি বুঝতে পারলাম না। আমি আশা করব এই 4টে প্রশ্নের সুনির্দিষ্ট এবং ক্যাটাগরিক্যাল উত্তর মধুচন্দ্রাদি দেবে এখানে বিজেপির পক্ষ থেকে। মধুচন্দ্রাদি, না, আমি তো প্রশ্নের উত্তর দেব না,
কেন আমি তো, তুমি যে সমস্ত প্রশ্ন করেছো একটু আগে সবই ডিসকাশন হয়ে গেছে, আমি কয়েকটা কথা বলবো তুমি যেমন বলেছো। না আমার একটা না, প্রশ্ন না, আছে, আমি বলবো, আমার একটা তুমি প্রশ্ন আছে বললে- মধুচন্দ্র দেবী, হ্যাঁ। এই স্পেশাল প্যাকেজটা কিন্তু বিহারের সময় শুনেছি, অতীতেও শুনেছি, বাংলার ক্ষেত্রে যখনই আসে না, এটা একটা বাংলাভাষী হিসাবে, Special for the বাংলা Bengali. বঙ্গভাষী হিসাবে এটা Special for সবসময় the Bengali. তখন হয়ে যায় দেশের বাজেট, দেশের কথা চিন্তা করতে হবে। নিশ্চয়ই চিন্তা করতে হবে, হ্যাঁ, এটা তো দেশের কথা তো union নিশ্চয়ই budget, চিন্তা করতে হবে, union বাংলা তো budget। দেশের বাইরে নয়, বিহারও নয়, অবশ্যই, কেরালার জন্য স্পেশাল অবশ্যই। প্যাকেজ যখন হয় বন্যার পরে সেটাও দেশের বাইরে নয়, নিশ্চয়ই তাদের জন্য হওয়া উচিত। বাংলার জন্য কোনো স্পেশাল, এই যে সুপ্রিয়ের কথাটা যখন বলছে, আচ্ছা, এটা সুপ্রিয়- কোথাও একটা জায়গায় সুপ্রিয় কিন্তু প্রথমে অনুরণিত বললো- হয়। সুপ্রিয় এটা প্রথমে বললো যে এটা ভোটের জন্য বাজেট, একটু আগেই বললো কিন্তু ভোটের জন্য বাজেট, তারপরে এক্ষুনি বলছে কোনো স্পেশাল বাজেট না না মধুচন্দ্রাদি, আমি 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 20 সেকেন্ড নেব, 20 সেকেন্ড আবার নেবে, আবার বলবে। বলবো না, যা প্রশ্ন, একটা মুখোমুখি যেহেতু কথা হচ্ছে তো এতদিন পর, নাহলে কথা মানে এত চিৎকার করি, আমিও করি, তার জন্য কথাবার্তা হয় না। আমি 20 সেকেন্ড নিচ্ছি। স্পেশাল কোন জায়গাটা আমি বলছি, আমি একটু বুঝিয়ে দিই। আমি মানে আমার ভাষার যেহেতু জটিলতার ক্ষেত্রে বুঝতে সমস্যা হয়েছে, আমারও নিজে বলতে অসুবিধা হয়েছে, আমি ক্ষমা প্রার্থী তার জন্য। আমি স্পেশাল হচ্ছে স্পেশালি ফোকাসড অন বেঙ্গল, যে পয়েন্টগুলো উনি না না, বলেছেন। ফোকাসড অন বেঙ্গল তো আমি বলছি যেমন কি রকম, যেমন আমি কেন ভোটের জন্য বাজেট বলেছি আমি একটু পরিষ্কার করে দিই। জলপাইগুড়িতে পথ দুর্ঘটনা হলো, ময়নাগুড়িতে, নরেন্দ্র মোদী পিএম অফিস থেকে টুইট করে জানালেন যারা মারা গেছেন প্রতিটা পরিবার 2 লক্ষ টাকা পাবেন। আমরা উত্তরবঙ্গের মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি নরেন্দ্র মোদীকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে। কিন্তু এই যে আপনারা বিভিন্ন জায়গায়, আপনারা নন যারা মাঠে ময়দানে রাজনীতি করেন, সায়ন্তন দা, রাজু দা, তারা বিভিন্ন জায়গায় গিয়ে শঙ্কুদা এখন আমাদের থেকে গিয়েছে, তারা সব যখন যুব মোর্চার প্রোগ্রাম করে, তারা কি একটা যেন ফিগার বলেন, কত যেন 136 না 37 জন বিজেপি কর্মী তারা মারা গিয়েছেন। আমি জানি না সেগুলো তুমি তো অন্য পার্সোনাল প্রসঙ্গে চলে জায়গা যাচ্ছ, কিনা। তার সাথে এটা কি মানে বলছি তাদের জন্য special package। আমি বলছি না, এবার এই 136 জন 37 জনকে, তাদের একজনকে 2 লক্ষ টাকা, কি 2 টাকা নরেন্দ্র মোদী কোনোদিন দিয়েছে? তার জন্য আমি বলেছি এটা ভোটের বাজেট, তার জন্য আমি বলেছি ভোটের বাজেট, এটা ভোটের বছর, তাই উত্তরবঙ্গের জলপাইগুড়ি দুর্ঘটনা হলে 2 লক্ষ টাকা এটা আমি এটা যে ভোটের জায়গাটায় বছর, আসতে চাইছি, তাই এরা আলোচনার বলছে যে বিষয় না। 675 যে জায়গাটায় আসতে চাইছি, ভোট চলে যারা যাবে। মারা গেছে আমরা তাদের বোধহয় কত টাকা দিয়েছে মমতা এটা বন্দ্যোপাধ্যায় জানি। মানুষের তৃণমূল পাশে আর থাকবে বিজেপির বাংলার ছদ্ম লড়াইয়ে সবটাকে হারিয়ে ফেলবো। আমি যে কথাটা বলতে চাইছিলাম ঠিক এই জায়গাটা থেকে দাসছি, যেটা বারবার করে সমালোচনা হচ্ছে, আমি শুনছিলাম অনেকেই বলেছেন, আজও বলছেন, এরাও বলেন নেহেরুর তো ভূত দেখেন এরা। আপনি একটা কথা ভাবুন, এই যে আজকে আমি প্রথমে যেটা আলোচনা করেছিলাম, যে যেখানে বাজেট হওয়ার কথা ছিল 3,42,000 কোটি টাকার, সেখানে বাজেটটা তো আরও বেড়ে গেছে, এবং এই জায়গাটায় দাঁড়িয়ে 16.5 লাখ করোড়, তাহলে এইটা কোথা থেকে আনতে হবে? এবং তার জন্য এগুলোকে বেচো। এই যে শিল্প, দিদিও একটু আগে বলছিলেন, আপনাদেরও আমি একটা কথা বলতে চাই, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যা নেহেরুর হাতে তৈরি, আপনি দীর্ঘদিনের সংবাদ মাধ্যমের মানুষ, আপনার মনে আছে সমালোচিত হয়েছিল, কারণ কৃষি সেখানে একটু কম গুরুত্ব পেয়েছিল, শিল্প বেশি গুরুত্ব পেয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফসল যেটা, সে ফসল বেড়ে মানে ফুলে ফেপে ভারতবর্ষকে যা দিয়েছে সেটা রয়েছে বলেই আজকে কিন্তু এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ অ্যান্ড কোম্পানির এত বুলবুলানি, না হলে সামাল দিতে পারতেন না। সেটা ছিল বলেই কিন্তু আজকে ওই 16.5 লাখ করোড়ের যে এক্সেস বাজেট, সেটাকে ওই এগুলোকে বেচে, যেটাকে আদৌ ক্যাপিটাল এক্সপেন্ডিচার নয়, কারণ এগুলো তো অ্যাসেট বেচা, সেই অ্যাসেটটাকে বিক্রির পথে হাঁটতে পারছেন এই দেশে এমন একজন নেহেরুর মতো প্রধানমন্ত্রী ছিলেন বলে। আর একটা কথা বলতে চাইছি ভাই সুপ্রিয়কে, আমি একটা কথা অত্যন্ত সবিনয়ে বলতে চাইছি, শিল্পের কথা তৃণমূলের মুখে মানায় না। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অনেক কিছু উদ্বোধন করার ছবি আমরা দেখাতে পারি, একটা কেউ দেখাতে পারবে? মুখ্যমন্ত্রী একটা এই কথাটা বলে বলে পচিয়ে দিয়েছে, মানায় না। এটা নিয়ে আজকের বিষয় না, মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প স্থাপন রাজনৈতিক করেছে। বিষয়। তাজপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি না, ঠিক সমাজ আছে। সেবার বিষয়ে আলোচনা হচ্ছে নাকি? না, না, সুজিতদা? আরেকটা কথা, অধীর চৌধুরী কতবার শিল্প হেভি ইন্ডাস্ট্রিয়াল এটা অধীর চৌধুরী তো বাংলার মুখ্যমন্ত্রী হননি, হবে। আপনারা বাংলা নিয়ে তখন কথা বলার দেখবেন। যোগ্য না, শিল্প কিছু তো পরের ব্যাপার। আপনারা বাংলার পার্টি নয়, সিপিএম এর কাছে বিকিয়ে দিয়েছিলেন চিন্তারা। প্রধানমন্ত্রী অটল বিহারী যেমন সমস্ত হাইওয়ে করেছিলেন, তিনিও কন্ট্রিবিউট করেছেন, সব প্রধানমন্ত্রী কন্ট্রিবিউট করেন, এরকম আমি তো হয় বলেছি না। অটল বিহারী বাজপেয়ীরা তেমনি বলে নরেন্দ্র মোদী খুব 17টা রাষ্ট্রায়ত্ত বলিষ্ঠভাবে- সংস্থা হয়েছিল, বলিষ্ঠভাবে 7টা বিক্রি একটা করেছিলেন। পয়েন্টটা এই ক্ষেত্রে- নরেন্দ্র মোদী একটাও করেননি, 23টা বেচেছেন। না না ঠিক আছে, বিক্রি করাটা তো ফেনোমেনা, ঠিক কথাই। আত্মনির্ভর ভারতটা কিন্তু এটা ঘটনা যে বিজেপি যতই বলুক, সত্যি ভারত একসময় আত্মনির্ভর ছিল, কিন্তু এটাও বলতে হবে ডক্টর মনমোহন সিং এর সময় একটা বললে হবে না, 90-এর দশক থেকে ভারত ম্যানুফ্যাকচারিং থেকে অনেক দূরে সরে গেছে, সারাক্ষণ পরিষেবা নিয়ে,
সারাক্ষণ পরিষেবা, কৃষি ক্রমশ ডাউন হতে থেকেছে। সেখান থেকে যদি একটা রিভাইভাল আসে, সেটা বিজেপিকে এক পেশে ওরকম একটা স্ট্যাটিস্টিক্সে তুমি দেখালে এতগুলো বিক্রি হচ্ছে, শুধু এটা পয়েন্ট নয়, ডেফিনেটলি নতুন কিছু জেনারেশন হয়নি। ডক্টর মনমোহন সিং এর আমলে সুজিতদা সবথেকে না ডক্টর মনমোহন সিং এর আমি 90-এর দশক থেকে বলছি, ভারত, আমি তোমাকে স্ট্যাটিস্টিক্যালি বোধহয় ভারত ম্যানুফ্যাকচারিং থেকে অনেক দূরত্বে চলে গেছে। এর অনেকগুলো কারণ আছে, আপনি সে যে কারণে থাকুক, যদি সূচক ধরেন এর অনেকগুলো কারণ আছে। আমি ওই কারণ নিয়ে এখন বিশ্লেষণ করতে যাব না। তো আন্তর্জাতিক ক্ষেত্র তো দেখতে হবে। হ্যাঁ, আন্তর্জাতিক ক্ষেত্রে সোভিয়েতের পতন, ন্যাটোর ঠান্ডা লড়াইয়ের অবসান, এতো দেখতে হবে অর্থনীতির উপর সামগ্রিক প্রভাব, যেখানে ভারতবর্ষকে বাধ্য হয়ে উদার অর্থনীতির সাথে কখনো কখনো আপোষ করতে হয়েছে, কিন্তু উদার অর্থনীতির সাথে আপোষ করতে গিয়ে নিজেকে বিক্রি করে দেয়নি ভারতবর্ষ কংগ্রেস আমলে। পার্থক্যটা এই জায়গায়। এটা ডিবেটেবল। একটা কথা বলি, ডক্টর মনমোহন সিং এই তো কোভিডের সময় বললেন 10% ফিসকাল ডেফিসিট হচ্ছে আইডিয়াল এই সিচুয়েশন, কিন্তু সেটা তো 6.5-এই আছে। তাহলে উনি সবসময় ইনফ্যালিবল নয়, এগুলো মানুষ বলে, এটা কিন্তু বলে, কোনটা 6.5-এ আছে ফিসকাল ডেফিসিট, কোনটা এই মুহূর্তে কত? এই মুহূর্তে এটা প্রেডিক্টেড 6.5%। না 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 না, আমি বলছি একেবারেই না, একেবারেই না। 3.5 ভেবেছিল, সেটা বলছি 6.5 এ দাঁড়িয়েছে। বলছি না ঠিক আছে, ওটা নিয়ে বলুন। সবারই একটা 9.5 রাইট নাও, 9.5 এস্টিমেটের অনেক কমই হচ্ছে। না, আপনি কিন্তু একটা পয়েন্ট আমাকে মানে আপনি আত্মনির্ভর ভারত করুন, নতুন ইনোভেশনস তৈরি হোক, আগামী প্রযুক্তি কিন্তু ওই নেহরুজির আমলের যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগ এটা না। ও যতই তৃণমূলকে বলার জন্য বলুক যে বড় শিল্প কই, পৃথিবী জুড়ে কোথাও বড় শিল্প তো। আর সুপ্রিয় কিছুদিন আগে অলিগার্চির কথা বললো না, কিছুক্ষণ আগে ভ্লাদিমির পুটিনের সমস্ত ভিডিওগুলো দেখুন, কিভাবে 5টা অলিগার্চিকে কিভাবে দমন করতে হয়েছে রাশিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বলে অনেক যুক্তি আছে, কিন্তু আমার প্রশ্ন কিন্তু আপনি কিন্তু এখনো দিলেন না। বড় শিল্প যদি না হয়, এমএসএমই, সার্ভিস সেক্টর, এগুলো তো ডেভেলপ করা যাবে। আরে এমএসএমই তে বাংলা এখন বড় জায়গায় চলে গেছে। দেখিয়েছে, বাংলা করেনি, দেখিয়েছে। বাংলা এক নম্বর, সরকার বলছে। না ঠিক আছে, বাংলা এগিয়েছে, এসএমই সেক্টরে বাংলা বাম আমল থেকেই এগোচ্ছে, ইমপ্লিমেন্ট হয়নি, বাম আমল থেকেই এগোচ্ছে। ডাক্তার কর, আপনি এই জায়গাটায় একটু স্ট্যাটিস্টিক্যালি আপনি দেখুন। আমি আপনাকে বলছি, এই এসএমই সেক্টরের জায়গাটায় আপনি ভালো করে দেখুন। সেখানে কিন্তু বাংলার যথেষ্ট, কারণ বাংলায় বৃহৎ জমি আপনি চাইলেও পাবেন না। যতই করতে গিয়ে বিপর্যয়, ওই করতে গিয়ে যেরকম হচ্ছে, মান্ডিকে তুলতে গিয়ে আপনাদের ওখানে বিপর্যয় হচ্ছে। এই রাজ্যে আপনি জমি, সে যত বড় তাত্ত্বিক প্রবক্তা আসুক, একদম এটা নিশ্চিত আপনার বলছে ওটা রাজনৈতিক বিপর্যয়ই হবে, কিছু করার নেই। তার কারণ হচ্ছে ডেনসিটি অফ পপুলেশনের রাজ্যে বেশি জমির আয়তনের তুলনায়। সেগুলো তো আপনি এটাই বলছি, তুমি বারবার কেন বলছো যে সবকিছু শিল্প থেকেই আসবে? তা তো আসবে না, এগুলো থেকেও আসবে। কিন্তু আপনি সামাজিক সুরক্ষার প্রশ্নে কিন্তু যখন আপনি বিলগ্নীকরণ করছেন মধ্যবিত্তের, বারবার বলছি যে মধ্যবিত্তের কি সলিউশন রয়েছে, নিম্নবিত্তের কি সলিউশন রয়েছে বাজেট থেকে আগামী 2-3 বছর বলছেন এটা ইমপ্লিমেন্ট করতে, কিন্তু মানে 3 বছর 4 বছর একটা বেশ কঠিন পরিস্থিতির মধ্যে যাবে, ক্রয় ক্ষমতা কমবে আরো বেশি। এখনো তো কোভিড শেষ হয়ে যায়নি, পরিস্থিতি তো জটিল হবেই। এখনো তো কোভিড শেষ হয়ে যায়নি। ডক্টর হিসেবে আমরা তো রোজই কোভিড দেখছি, তাহলে কোভিড কি শেষ হয়ে গেছে? তাহলে এই ডিফিকাল্ট পরিবেশ থেকেই তো বেরোতে হবে আমাদের, গ্রোথ হবে, সবই হবে। একটা ভি শেপ কার্ভ বললাম যে সব হবে, এটা সেটা নোটবন্দির সময় থেকে শুনছি হবে। না হবে, নিশ্চয়ই হবে। আগামী লোকসভা বিধানসভা নির্বাচনটা ভালো হবে। বিধানসভা নির্বাচনটা ঠাকুর মদন মোহন, পঞ্চানন বর্মা সবার আশীর্বাদে আমরা জিতবো, এবং তারপরে আগামী লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দেশ এই সংকট থেকে মুক্তি পাবে বলে আমি আশ্বস্ত করছি সবাইকে। এটা কি কনক্লুডিং রিমার্ক? একেবারেই কনক্লুডিং রিমার্ক। কারণ কনক্লুডিং তো মানুষ দেয়, মানুষের দল তৃণমূল কংগ্রেস। তো কনক্লুশনটা তো আমাদের জন্মগত বার্থ রাইট, কনক্লুশন হওয়ার বার্থ রাইট। সেই অবধি অপেক্ষা করো না। আমি তুমি তো ভোটে চলে গেলে, প্রধানমন্ত্রী চলে গেলে। সত্যি কথা, আমি প্রথম থেকেই বলেছি, আমি আজকের এই আলোচনার অভিমুখটা সঠিকভাবে থাকুক, সেটা আমি খুব আন্তরিকভাবে চেয়েছি আপনাদের সাথে, সেই কথাও আমি বলেছি। কিন্তু প্রশ্নটা এই জায়গাটা বারবার করে এসে যাচ্ছে যে আলোচনাটা হোক, এই বাজেটটা মানুষ বাঁচানোর বাজেট না মানুষ মারার বাজেট। যদি এই কথা বলতে হয় তাহলে দেখব মানুষ বলতে যা বুঝি, সে মানুষ কিন্তু দেশের মানুষ বাঁচতে পারে না। শুধু দিশাহীন বললে এ বাজেটকে কম বলা হয়, দিশাহীন নয়, একটা দিশা আছে। দিশাটা হচ্ছে একটা পার্টিকুলার ক্লাসকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরার। বারবার করে বলছি, আপনি কৃষকদের কথা বলছেন, আপনি ভাবুন কৃষি বিলের খসড়া তখনও তৈরি হয়নি,
আদানির কোল্ড স্টোরেজ তৈরি হয়ে গেছে। দেশের মানুষ কি বোকা নাকি এত? দেশের মানুষ কি এত বোকা? এই একই কথা কৃষি আইন নিয়ে আজকে কি আমি হবে? বলতে চাইছি আজকে কি আমরা আদানির যাবো কোল্ড কৃষি- স্টোরেজ কৃষি- তৈরি হয়ে গেল, রাম কৃষি জন্মাবার আগে রামায়ণ রচনা হয়ে গেল আদানির হাতে। আদানি কোল্ড স্টোরেজ করুক, যা ইচ্ছে করুক, সেটা তো করুক? এখানে বক্তব্য বিষয় না। তাহলে কোনটা বিষয়? না না, বক্তব্য বিষয় এটাই তো হচ্ছে বিষয়, এটাই তো কৃষি- ফ্যালাসি, কৃষি আইন- এটাই তো ফ্যালাসি দিদি। কৃষি আইন ভালো কি মন্দ? এটাই তো ফ্যালাসি। কৃষি আইন সবই কৃষি। না, না, এই ভালো নয় মন্দ, কৃষি আইনটা মন্দ বলে তো কৃষকের আশপাশে মারা গিয়েছে। ভালো কি মন্দ বলার জায়গাটা তো মন্দ, এইটাই তো খারাপ। ফ্যালাসি। কৃষি আইনটা খারাপ, কৃষি আইনকে সরকার থেকে তারা খারাপ, যে দল তৈরি কৃষি হওয়ার বিলের আগে আদানি যদি বাংলার পক্ষে এরা তৈরি সবচেয়ে করে বেশি নেয়, খারাপ। তার কারণটা কি? সেই আপত্তিগুলো গভর্নমেন্ট এটাই তো বসে ফ্যালাসি। solve করবে, এটাই তো কাম্য। না, 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 যে এটাই তো যদি মনে ফ্যালাসি। হয় যে এইখানে কোনো আবার fallacy বলছি, আছে, এটা তো সেটা খুব স্বাভাবিক। অবশ্যই সেটাকে কৃষি বিল গভর্নমেন্ট দেখবে। খসড়া তৈরি হওয়ার আগে আদানি গভর্নমেন্ট তো দেখতে দিল। পাচ্ছে না, গভর্নমেন্টের চোখ খারাপ, তাই তো নরেন্দ্র সেরা মোদিও প্রকল্প নিয়ে দেখছে, এসেছেন নরেন্দ্র মমতা মোদিও বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক দেখবেন। জেলায় জেলায় কিন্তু মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, গবেষণাগার তৈরি হবে, 137% বৃদ্ধি, এটা একটা বিরাট পজিটিভ দিকে কিন্তু ইঙ্গিত করেছে। আমরা যখন অতীতে ইউপিএ সরকার ছিল, কংগ্রেস সরকার ছিল, শিক্ষা এবং স্বাস্থ্য খাতের বাজেটগুলো তুমি নিশ্চয়ই লক্ষ্য করবে, তুমি যদি একটু মানে ইয়েতে দেখো, সেটা কিন্তু অনেক বেশি একটা ইম্পেটাস দিয়েছে। কিছু তো ভালো দিক রয়েছে, ও বলছে মানুষ সুজিত বাবু, স্বাস্থ্য ক্ষেত্রে প্রত্যেক জেলায় মানে প্রাইমারি, টারশারি সব একদম রকম প্রাইমারি healthcare টার্সারি হচ্ছে তিনটে কিন্তু। লেয়ারকে কটা কিন্তু জেলায় অ্যাড্রেস বলুন তো করছে। সুজিত দা, তাহলে জেলার এইটা- সংখ্যাটা একটু বলবেন। তাহলে এইটা তো 675 বিরাট একটা ভারতবর্ষের development। প্রায় সব জেলাকেই অবশ্যই। ধরা হয়েছে। যে একদম 675 primary থেকে districts in tertiary India। healthcare এবং আমি নতুন সেটাই তো বলতে institution, চাইছি। নতুন ইনস্টিটিউশন যেমন এইমস আমাদের অলরেডি কল্যাণীতে শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে, এটা তো outdoor- বাঙালির একটা বিরাট গৌরবের জায়গা। অথচ রায়গঞ্জে এমসটাকে করতে দিলেন না, রায়গঞ্জে এমস করতে দিলেন না ওটা আপনারা। হবে হবে, ওটাও করা যায়, দাবি তোলো না, আমি একটু দাবিটা রেখে যাও, আন্দোলনটাকে ওইদিকে অভিমুখটা পরিচালিত করলে রায়গঞ্জেই বা কেন হবে না? আজকে বাংলা একটা কথা- বাংলা প্রাপ্য দুটো আরেকটা এইমস কথা বাংলা, আমরা সবাই জনসংখ্যা এড়িয়ে যেখানে গেলাম। 10 কোটি, এই ইয়েতে সেখানে আরেকটা দুটো কথা এইমস আমরা হলো, সবাই ক্ষতি কি? এড়িয়ে গেলাম, যে কথাটা এ সরকারের মুখে বারবার করে শোনা যায়, ঘুষকে মারেঙ্গে, ঘুষকে পিটেঙ্গে, পাকিস্তান হোক, চীন হোক। চীন এত ভেতরে ঢুকে জায়গা দখল করে আমাদের সৈন্যদের মেরে চলে গেল। এটা কি বাজেটের এই বাজেটে প্রতিরক্ষা খাতে কেন ব্যয় বরাদ্দ বৃদ্ধি করা হলো না? দেশপ্রেমিক সরকারের কাছে এদেশের সাধারণ দেশপ্রেমীদের তো এটাও একটা অন্যতম প্রশ্ন। প্রতিরক্ষা খাতে গত বছরই বৃদ্ধি করা হয়েছে এবং তার জন্য অনেক ফলও আমরা পাচ্ছি, ভালো ভালো তার জন্য চীন plane ঢুকে আসছে। মেরে দিয়ে চলে গেল, জায়গা চীন দখল ঢুকে করে নিল। মারেনি, এগুলো তো বিরোধীরা নিজেরা তাই নিজেরা নাকি? বানি বলছে। তাই চীন মারেনি? ঢোকেনি? চীন ঢোকেনি বলুন। যে মানলো কেনিয়া? চীন ঢোকেনি? চীন ঢুকে মারও মানলো খেয়েছে। চীন কেনিয়া? ঢোকেনি? অবশ্যই। চীন অকুপাই করেনি? হাঙ্গেরি? চীন অকুপাই করেনি? আপনি দাঁড়িয়ে নেহেরু বলুন। চীনকে নিয়ে ভারতের এসেছিল। আমি বলছি নেহেরু চীন তো অকুপাই চীনকে করেনি, নিয়ে আপনি এসেছিল। দাঁড়িয়ে বলুন এখানে। নেহেরু চীনকে নিয়ে সবাই এসেছিল। দেখছে চীন অকুপাই নরেন্দ্র করেনি, মোদি আপনি চীনের বলুন। চোকাচোকি চীন দাঁড়িয়ে অকুপাই মারলো কারা তাহলে? আপনারা তাকে- সবকিছুতে তাকে- নেহেরু ভূত তাকে- দেখেন। তাকে- না, না, ভূত আপনারা দেখার কিছু নেই। সবকিছুতে না, নেহেরু মধুচন্দ্র ভূত জি, আমরা দেখেন, জানতে সেটা চাইছি। স্বাভাবিক। কিছুই নেই, ভূত চীন দেখার। মারেনি, নেহেরুর ভূত আপনারা চীন দেখবেন, আপনাদের স্বাভাবিক। মারেনি। বাস্তব, নরেন্দ্র মোদিও বাস্তব। না, না, নেহেরুর ভূত বাস্তবের আপনারা জায়গা থেকে আমি দেখবেন, বলছি, আপনারা স্বাভাবিক সেনাবাহিনী সেটা। যে বাস্তবের কথা বলছে আমি সেটা বলছি। দেশপ্রেমিক একজন তরুণ হিসাবে, বাংলার তরুণ হিসাবে, ক্ষুদিরাম সুভাষচন্দ্রের মাটি থেকে শুধু বলছি। তরুণরাই দেশপ্রেমিক তা নয়। না না, কিন্তু তরুণরা তো অবশ্যই সবাই দেশপ্রেমিক, দেশপ্রেমিক। সিনিয়ররা দেশপ্রেমিক তাই তো হতেও হওয়া পারে, উচিত। নাও হতে পারে। তাই তো সুভাষচন্দ্র হওয়া বোসের উচিত। পক্ষেও ভোট দিতে পারে, বিপক্ষেও মমতা বাঙালি বাংলা ব্যানার্জিও শিশুরা দেশপ্রেমিক। ভোট দিতে পারে। আমার তরুণ যারা ছিল ছিল না। সবাই সুভাষচন্দ্র কেন বোসের পক্ষে ছিল। প্রতিরক্ষা এটাই তরুণদের খাতে spirit, ব্যয় সম্মান বরাদ্দ করুন। বৃদ্ধি করা আমি হলো না। আরে, এত আমি দেশপ্রেমিক বলি, আমি সরকার। বলি। ঘুষকে এখানে মারেঙ্গে, দুটো দিক আছে না, ঘুষকে পিটেঙ্গে। দেখো সবাই মিলে বললে উনি এমনি একটু মানে খুব চিত্ত করে বলছেন না। তুমি কিছুক্ষণ আগে বললে যে 72% এফডিআই বিনিয়োগ। আমরা জানি সেনাবাহিনীর ভেতরে কি অবস্থা ছিল। ওই প্রত্যেক দিন খবরে ফ্লাশ আসতো, MiG-21 ভেঙে পড়ে, কেনা হয় না। প্রতিরক্ষা বাজেটের কথা বলছিল, সেখানে তোমার যদি গবেষণার প্রয়োজন হয়, উন্নত মানের টেকনোলজিকে আনতে হয়, তাহলে তো এফডিআই এর মাধ্যমেই এটা ঢোকাছে। প্রতিরক্ষা সেই শিল্পে সুযোগটাকে বলেছি, আমি তো সুজিতা। শুরুতেই বললাম প্যারাডাইম শিফটের সময় তুমি শুধু প্রশ্ন করে যাবে, উত্তর কাউকে দিতে দেবে না, এটা একমাত্র ডিবেটে হতে পারে না। প্যারাডাইম শিফটের জায়গায় যদি 72% এফডি আসার পর ভারত যদি নিজস্ব যুদ্ধ বিমান তৈরি করে বাইরে বিক্রি করতে পারে, তাহলে তো ভারত তো নিঃসন্দেহে সেই দিক থেকেও তো তার একটা উন্নতির সম্ভাবনা রয়েছে। আমি বলি, নরসিমা রাও গভর্নমেন্টের পর থেকে ভারতবর্ষের, আধুনিক ভারতবর্ষের বা নতুনতর পরিবর্তিত পরিস্থিতিতে একটা প্যারাডাইম শিফট হয়েছে। এটা কংগ্রেস মানতেও পারে, নাও মানতে পারে, আমার সেই দায় নেই। তৃণমূল, বামফ্রন্ট, বিজেপি বা বাদবাকি যে আঞ্চলিক দল, আমি যতটুকু রাজনৈতিকভাবে সচেতন, তারা প্রায় প্রত্যেকেই অংশত বা পূর্ণত স্বীকার করে। এই নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই, প্যারাডাইম শিফট হয়েছে। বিদেশি বিনিয়োগ দরকার কিনা,
সরকারি বিনিয়োগ কতখানি দরকার, মূলধনী ব্যয় খাতে কতখানি খরচ করবো আর কতখানি করবো না, এই তো অর্থনীতির প্রশ্ন এবং অর্থনীতির একেবারে কোর এরিয়ার প্রশ্ন। আমরা বরং বাফার এরিয়া থেকে যে যারা অর্থনীতির কোর এরিয়ার দখলদারি করি না বা খবরদারি করি না, শুধুমাত্র নজরদারি করি, তারা আমরা কয়েকটা কথা বলতে চাই। আমরা বলতে চাইছি যে ইনফরমেশনের জায়গাটা নয়, বা কি কাজ হলো মানে প্ল্যানস অর অ্যাকশনসের জায়গাটা নয়, আমি বলতে চাইছি পলিটিক্যাল আউটলুকের জায়গাটা, অ্যাডমিনিস্ট্রেটিভ আউটলুকের জায়গাটা। মধুচন্দ্রদি তো স্বীকার করলেন, এটা মধুচন্দ্রদির কথা নয়, নির্মলা সীতারামন একইভাবে বলেছেন সংসদে যে প্রতিরক্ষা ক্ষেত্রে আগে হয়েছে, এখন আমরা আর কি করব। ফলে এই যে দৃষ্টিভঙ্গিটা, এই পলিটিক্যাল আউটলুকটা, এটা হচ্ছে প্রতিরক্ষা খাতের থেকে বা প্রতিরক্ষার বিষয়টা থেকে, দেশের সুরক্ষার বিষয়টা থেকে, সীমানার সুরক্ষার বিষয়টা থেকে, সেনাদের সুরক্ষার বিষয়টা থেকে দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করে না। কেন বলছি? কারণ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে বারবার করে বলছেন যেখানে চীন আক্রমণ করছে, পাকিস্তান আক্রমণ করছে, আর বিজেপি মুখপাত্র মধুচন্দ্রাদি বলছে চীন কাউকে মারেনি, পাকিস্তান কাউকে মারেনি, হয়তো হাঙ্গেরি, হতেই পারে হয়তো মিশর কিংবা হাঙ্গেরি থেকে এসে মেরে গেছে, কিন্তু আমরা বলতে চাই যে দেশে আরে আমরা ওদের আরো ভালো করে টক্কর দিয়েছেন তো, এবং আমরা ওদের দূরে সরিয়ে রেখেছি। টক্কর দিলেন বলেই তো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক সপ্তাহে 7 দিনের মধ্যে 5 বার বলছে টার্গেট বাংলা, একবারও বলছে না টার্গেট চীন বা টার্গেট পাকিস্তান। এটাই তো আমাদের সরকার। ফলে আমি তাদের আউটলুকটা, দৃষ্টিভঙ্গিটা প্রতিরক্ষার জায়গায় মানুষের সামনে মানুষের দলের প্রতিনিধি হিসেবে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে ইনফরমেশন কত বিনিয়োগ হলো না সেটা অ্যাবসলিউটলি গভর্নমেন্ট ডিসিশন, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন, কিন্তু এই আউটলুকটা যে একটা অ্যান্টি আমাদের সেনাবাহিনীর পক্ষে একটা প্রতিবন্ধকতার, সেনাবাহিনীর মনোভাব নষ্ট করে দেওয়ার পক্ষে যথেষ্ট, সেইটা আমরা বারবার করে বলতে চাইছি। তাহলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের বিষয়টা কি সত্যি কি বাজেটে অনেকটা জোর দেওয়া হচ্ছে? কারণ নতুন ভারত বা আত্মনির্ভর ভারতের দিকে এগোতে গেলে এটা কিন্তু একটা পয়েন্ট। এটাকে শুধুমাত্র ডেফিনেটলি পলিটিক্যাল আউটলুকের জায়গা থেকে এটাও ঘটনা যে অমিত শাহ বা সবারই টার্গেট বাংলা, স্পেশাল প্যাকেজ এলে আবার এই প্রশ্নগুলো, কিন্তু বাংলার বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এই যে পেট্রোল ডিজেলের শেষ, এখানেও কিন্তু 10 কোটি বাঙালি মানে রয়েছে এবং প্রায় 7.5 কোটি ভোটার আছে। তা এইগুলো কিন্তু এটা কিন্তু একটা নির্বাচনের একটা বড় মুদ্রা। রাস্তা বানিয়ে দিচ্ছে, রাস্তার উপর দিয়ে গাড়িটা চালাবে মোদির ছবি দেখিয়ে। কথা জিজ্ঞেস করি, এই যে জিএসটি বলা হচ্ছে, জিএসটি থেকে সরকার, স্টেট গভর্নমেন্ট কিছু পায় না? তাদের কালেকশন হচ্ছে না? হচ্ছে তো। তাহলে জিএসটি তো কন্ট্রিবিউটরি, সবাই তো পাচ্ছে, স্টেট গভর্নমেন্টও পাচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টও পাচ্ছে, এবং স্টেট গভর্নমেন্ট আমি একটা কথা বলছি, জিএসটি থেকে এ রাজ্যের প্রাপ্য টাকার দাবি কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী তুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির সাথে আমাদের 200% বিরোধ রয়েছে, তৃণমূলের রাজনীতির সঙ্গে আমাদের 1000% বিরোধ থাকলেও এ প্রশ্নে বাংলার মুখ্যমন্ত্রী রাজ্যের জিএসটির ক্ষেত্রে প্রাপ্য টাকার যে দাবি তুলেছেন, আমরা কংগ্রেস কিন্তু সর্বাঙ্গীনভাবে রাজ্যের প্রশ্নে সেই দাবিকে সমর্থন করি। স্পষ্ট কথা, জিএসটি বাবদ এ রাজ্যের প্রাপ্য টাকা অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। তাহলে মধুচন্দ্রা, এটা বলা যেতেই পারে যে এই বাজেটটা প্রো পিপল নয়, প্রো ক্যাপিটালিস্টিক। ভুল বলা হবে? একদম না। এই যে সমস্ত কৃষক, এরা কি পিপল নয়? এই যে সমস্ত, কোথায় তাদের জন্য কি করা হলো? তাদের জন্য ওই যে শেষ বসিয়ে টাকা, কৃষকরা এবার বিজেপি অফিস হাতে পেলে তালা বন্ধ করে দেবে। কৃষকদের নিয়ে আর কথা বলবেন না। কোন কৃষকদের যে অবস্থা, বলুন। কৃষক বিল, কোন রিফর্মসটা বলুন। কৃষক বিল, সেটাই তো ওদের উপকার করবে। আজকের বেশ ধন্যবাদ অশোক ভট্টাচার্য, সুপ্রিয় চন্দ্র এবং ডাক্তার মধুচন্দ্রা কর, তিনজনকেই ধন্যবাদ জানিয়ে আজকের বাজেট বিশ্লেষণ এই পর্ব এখানেই শেষ করছি। চর্চা চলতে থাকবে। এই অর্থনৈতিক প্রক্রিয়া নতুন দিকে ভারতের যাত্রা, যেটা বলেছেন এই দশকের প্রথম বাজেট, যেটা করোনা পরবর্তী অধ্যায়ের এই বাজেট, এই নিয়ে ডিবেটটা, এই বাজেট কতটা প্রো পিপল না প্রচণ্ড পরিমাণে প্রো ক্যাপিটালিস্টিক, বা হচ্ছে অত্যন্ত মানে পুঁজি যাদের কাছে খুব স্ট্রং তাদের জন্য একটা, নাকি এটা একটা মিশ্র প্রতিক্রিয়া, আমাদের চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে গিয়ে সত্যিই সাফল্য পাবে না মুখ থুবড়ে পড়বে আবারও। সেই আমরা ছোটোবেলায় কেসিনাগের যে অঙ্ক করতাম, সেখানে ওই যে তৈলাক্ত বাসে বাঁদরের ওঠানামা, যেটাকে এখন বলা হচ্ছে ওঠানামার মধ্যে দিয়ে নাকি এখন বলা হচ্ছে এটা একটা ভি শেপ নিচ্ছে। দেখা যাক ভি শেপের পর মানে এখন উল্লম্ফন ছিল, নেমেছে, আবার উল্লম্ফনের দিকে যাবে। এই সমস্ত কিছুই আমরা নজরে রাখবো এবং বিশ্লেষণাত্মক ভঙ্গিতে অন্তত অর্থনীতির বিষয়টাকে আমরা আপনাদের কাছে তুলব। এটাই আমাদের চ্যানেলের নীতি এবং পলিসি। ধন্যবাদ জানাই প্রত্যেককে যারা দেখলেন এই পর্বের বাজেট বিশ্লেষণ। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।